শিক্ষার্থীরা, আজকে আমরা আয়নীকরণ বিভব নিয়ে কাজ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো আয়নীকরণ বিভবটা কি, আমরা মূল ব্যাপারটায় যাওয়ার আগে আমরা খুব সহজভাবে ব্যাপারটাকে আগে একটু অনুধাবন করে নিই। ঠিক আছে, আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে অবশ্যই, তাই না? আর বাহিরের কক্ষপথগুলোতে কি থাকে, ইলেকট্রন থাকে। তো তোমরা অবশ্যই এই জিনিসটা জানো যে ইলেকট্রন আর নিউক্লিয়াস এদের মধ্যে একটা কি থাকে, আকর্ষণ বল থাকে, তাই না? প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক কি অবস্থায় থাকবে, একটা আকর্ষণ বল ফিল করবে। এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে কিন্তু আমরা ওই যে আমরা কুলম্বের সূত্র থেকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই হলো কি R²। তো এই সূত্র থেকে কিন্তু আমরা এই আকর্ষণ বলের মানটা পরিমাপ করতে পারি। ওকে, তো আয়নীকরণ বিভবটা হলো কি, এই যে ইলেকট্রনটা এই যে একটা কুলম্বের বল দ্বারা এই যে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত অবস্থায় আছে, তুমি কি করবা, তুমি এই ইলেকট্রনের উপর এমন একটা ফোর্স ক্রিয়েট করবা বা এমন একটা শক্তি তুমি এখানে দেবা যেন সে কি করে, এই যে কুলম্বের আকর্ষণ বলটাকে অতিক্রম করে সে অসীম দূরত্বে চলে যায়। ইলেকট্রনটা কোথায় চলে যায়? অসীম দূরত্বে চলে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি কি করছো, তুমি এনার্জি দিছো। কাকে এনার্জি দিছো? ইলেকট্রনকে। বাহির থেকে তুমি এনার্জি দিছো, ইলেকট্রনকে এনার্জি দিছো। এই ইলেকট্রনটা করছে কি, এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, ঠিক আছে, এই আকর্ষণ বলটাকে ভেঙে সে কোথায় চলে গেছে? অসীম দূরত্বে চলে গেছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই অসীম দূরত্বে নেওয়ার জন্য যে এনার্জিটা দেওয়া হয়েছে, এই এনার্জিটাই আমরা বলি আয়োনাইজেশন এনার্জি। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখানে এই যে অসীম দূরত্ব, এই অসীম দূরত্ব বলতে কি বোঝানো হয় জানো? মানে ইলেকট্রনটাকে তুমি সেই দূরত্বেই নেবা, সেই দূরত্বেই নেবা যে দূরত্বে আর আর এই যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বল কাজ করবে না। অর্থাৎ এই যে কুলম্বের সূত্রটা আর প্রযোজ্য হবে না। এত দূরে অবস্থান করতেছে এখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের, আর এই কুলম্বের সূত্রটা প্রযোজ্য হচ্ছে না। এই অবস্থায় যদি তুমি সরাই নিতে পারো, তখন আমাদের যে শক্তিটা লাগবে, এই মানে দূরত্ব অবস্থান মানে সরাই নিতে আমাদের যে শক্তিটা লাগবে, সেই শক্তিটাই হলো যে আমাদের কি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ বিভব। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন এখানে একটা ব্যাপার যে এখানে আয়োনাইজেশন বিভবটা যখন তুমি গণনা করবা, এটা হলো পরমাণুর একটা অ্যাটমিক ধর্ম। ঠিক আছে, অ্যাটমিক ধর্ম আর নন অ্যাটমিক ধর্ম, দুই ধরনের ধর্ম আছে আমাদের। ঠিক আছে, অ্যাটমিক ধর্মটা হলো কি, তোমার এই যেমন আয়নীকরণ বিভবটাকে যখন তুমি ব্যাখ্যা করবা, এখানে তোমার জাস্ট একটা অ্যাটম কল্পনা করতে হবে, একের অধিক অ্যাটম তুমি কল্পনা করতে পারবা না। ঠিক আছে, জাস্ট একটা অ্যাটম নিয়ে তোমার এখানে কাজ করতে হবে। ওকে, তাহলে নাম্বার ওয়ান, এটা একটা অ্যাটমিক ধর্ম। ঠিক আছে, তো অ্যাটমিক ধর্মতে এখানে পরমাণুটাকে তোমার একক পরমাণু রূপে চিন্তা করতে হবে, একক পরমাণু রূপে তোমার চিন্তা করতে হবে। আর নাম্বার টু, এখানে অবশ্যই একক পরমাণু রূপে যেহেতু অবশ্যই চিন্তা করতে হবে, তার মানে এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? গ্যাসীয় অবস্থায় থাকবে। এখানে এই দুইটা ব্যাপার একটু আমাদের মাথায় রাখতে হবে কি, ঠিক আছে? তো এখন এখানে যে তোমার এনার্জিটা লাগতেছে, এই এনার্জিটার এককটা কি হবে দেখো, জুল পার অ্যাটম হবে, জুল পার অ্যাটম হবে। তোমার যে শক্তিটা লাগতেছে, তুমি যে এনার্জিটা দিচ্ছ এই যে ইলেকট্রনটাকে, এই ইলেকট্রনটা যে পরিমাণ মানে ইলেকট্রনটাকে সরাইতে যে পরিমাণ শক্তিটা লাগছে, এটার এককটা হবে কি আমাদের জুল পার অ্যাটমে হবে। এটা হলো যে একটা পরমাণুর হিসেবে। কিন্তু যখন তুমি এটা আলটিমেটলি অনেকগুলো অ্যাটম নিয়ে যখন তুমি কাজ করবা, ধরো তুমি 1 মোল অ্যাটম নিয়ে যখন তুমি চিন্তা করবা এটাকে, তখন তুমি এটাকে এই জুল পার অ্যাটমকে তুমি চেঞ্জ করে কিলো জুল পার মোলে তুমি নিয়ে যেতে পারবা। কি বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আমাদের আলটিমেটলি হিসেবটা যখন আমরা করব, তখন আমাদের হবে একটা পরমাণুর জন্য হিসেব, কিন্তু এটা পরবর্তীতে আমরা 1 মোলে কনভার্ট করে নিতে পারবো। সেটা হলো পরের ঘটনা আর কি। কি ঠিক আছে? তো আমরা আয়নীকরণ বিভবের এই মূল ব্যাপারটা একটু বুঝতে পারলাম যে ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে তাকেই আমরা কি বলবো? আয়নীকরণ শক্তি বলবো। ওকে, তাহলে এখন দেখো আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা একটু আমরা একটু লিখে নিই। আয়নীকরণ বিভব কাকে বলে?
গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে একক গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে। এখন এই আয়নীকরণ শক্তি এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী? দেখো ব্যাপারটা, আমরা এখানে কি বললাম, আমরা তো বাহির থেকে তাপ দিতেছি, তাই না? বাহির থেকে আমরা যখন তাপ দেব তখন এটা অবশ্যই তাপহারী হবে, বুঝতে পারছো? এখানে আমাদের ডেল এইচ এর মানটা কি হবে? পজিটিভ হবে। কেন তাপহারী হবে? কারণ আমি বাহির থেকে তাপ দিচ্ছি, সুতরাং পরিবেশ তাপটা হারাচ্ছে, আর পরিবেশ তাপ হারানো মানে হলো তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আচ্ছা, তাইলে এখন এখানে আমাদের আয়নীকরণ বিভবটা হলো একটা কি তাপহারী প্রক্রিয়া। ওকে, এখন দেখো এই যে আয়নীকরণ বিভবটা যখন আমরা গণনা করব তখন কতগুলো ফ্যাক্টর কাজ করে, মানে কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আয়নীকরণ বিভবটা। দেখো আমরা যদি বলি নাম্বার 1 অ্যাটমিক রেডিয়াস, পরমাণুর আকার, পরমাণুর আকার যেটাকে বলা হয় কি অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে? তো পরমাণুর আকার একটা ফ্যাক্টর। নাম্বার 2 নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ এটা একটা ফ্যাক্টর। নাম্বার 3 হলো অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ এটাকে আমরা অরবিটালের স্টেবিলিটি বলতে পারি একসাথে, ঠিক আছে? এটা অরবিটালের স্থায়িত্ব বলা যায়। ওকে, অরবিটালের স্থায়িত্ব, ঠিক আছে? এই জিনিসগুলোর উপরে আসলে মূলত আমাদের কি নির্ভর করে? আমাদের আয়নীকরণ বিভবটা নির্ভর করে। তো কিভাবে নির্ভর করে ব্যাপারটা একটু ফিল করো। দেখো নিউক্লিয়াস থেকে একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে কক্ষপথের আকার যত বড় হবে, তাহলে তোমরা কুলম্বের সূত্র অনুসারে দেখো F = 1/4πε0 Q1 Q2/r²। দেখো এখানে r এর সাথে f এর সম্পর্কটা কি? দেখো r যত, ফটা হলো যে কি নিচে ব্যস্তানুপাতিক, তার মানে r এর মান যত বাড়বে f এর মান তত কমবে, মানে আকর্ষণ তত কমবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এটা যে যদি আমাদের মানে আকার যদি আমাদের ছোট হয় আর আকার যদি বড় হয়, তাহলে আকার যদি ছোট হয় আকর্ষণ বেশি হয়। বুঝতে পারছো ব্যাপার? আকার যত ছোট হবে আকর্ষণ তত কি হবে? বেশি হবে। আকার যত বড় হবে আকর্ষণ তত কম হবে। তার মানে আকার বড় হলে এখানে আমাদের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কি হয়? কম হয়। তাহলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কম হলে এখান থেকে কম শক্তি প্রয়োগ করলেই তোমরা কি করতে পারবা? ইলেকট্রনকে ত্যাগ করতে পারবা, ঠিক আছে? তার মানে আমরা এখানে বলতে পারি অ্যাটমিক রেডিয়াস যত হাই, আয়োনাইজেশন এনার্জি ততটাই লো। তাহলে 1 নম্বর কন্ডিশনে আমরা কি পেলাম? অ্যাটমিক রেডিয়াস হাই, আয়োনাইজেশন এনার্জি লো। অ্যাটমিক রেডিয়াস লো, আয়োনাইজেশন এনার্জি হাই। তার মানে একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো ব্যাপারটা? এরপর হলো দেখো নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জটা কি? দেখো নিউক্লিয়ার চার্জটা হলো এরকম, একই কক্ষপথে যখন ইলেকট্রন বাড়বে, মানে ব্যাপারটা হলো এরকম, ধরো কোনো একটা পরমাণুর কেন্দ্রে আছে 6খানা প্রোটন,
এখানে যদি ইলেকট্রনটাকে আকর্ষণ করে, আর যদি ধরো 10খানা প্রোটন এখানে যদি ইলেকট্রনটাকে আকর্ষণ করে, তাহলে কোথায় আকর্ষণটা বেশি হবে বলো? 6খানা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, আবার 10খানা প্রোটন আরেক জায়গাতে ইলেকট্রনটাকে আকর্ষণ করতেছে একই শক্তি স্তরে থেকে। শক্তি স্তর কিন্তু চেঞ্জ নাই, ঠিক আছে? এখানে শক্তি স্তরটাকে আমি মেনশন করলাম না, এটা 2 নাম্বার শক্তি স্তর না 3 নাম্বার শক্তি স্তর, সেটা আমরা পরবর্তীতে দেখব। তার মানে একই শক্তি স্তরে অবস্থানকালীন ইলেকট্রনগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের নিউক্লিয়ার আধান যত বাড়বে তাহলে এখানে আকর্ষণটা তত কি হবে, বেশি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি নিউক্লিয়ার চার্জ, এটাকে যদি আমি জেড এর মান বলি, জেড, তাহলে জেড যত বেশি হবে আমাদের আয়োনাইজেশন এনার্জিটা তত বেশি হবে। দেখো ব্যাপারটা ফিল করতে পারো কিনা? 6টা প্রোটন এই ইলেকট্রনটাকে যতটা শক্তি দিয়ে আকর্ষণ করবে, 10টা প্রোটন এই ইলেকট্রনটাকে আরও বেশি শক্তি দ্বারা আকর্ষণ করবে। এখানে যদি প্রোটন সংখ্যা যদি 15টা হয়, তাহলে এই ইলেকট্রনটা আরও বেশি শক্তি দ্বারা এই নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হবে। তার মানে জেড এর মান যত বেশি হবে আয়োনাইজেশন এনার্জি এটাও তত বেশি হবে। জেড এর মান যত কম হবে আয়োনাইজেশন এনার্জি তত কি হবে, কম হবে। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? ওকে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আসব। এরপরে আসো আমাদের অরবিটালের স্থায়িত্ব। অরবিটালের স্থায়িত্ব বলতে কি বোঝানো হয়? দেখো, আমরা জানি কোনো একটা পার্টিকুলার অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে বা পরিপূর্ণ অবস্থায় থাকে, তখন সে স্টেবিলিটি দেখায়, মানে অধিক স্থায়িত্ব দেখায়। যেমন আমাদের পি অরবিটালের ক্ষেত্রে দেখো, পি অরবিটালে 3টা ইলেকট্রন থাকুক বা পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকুক, তখন তারা কিন্তু স্থায়িত্ব দেখাবে। কিভাবে? পিতে যদি 3টা থাকে এটা হলো অর্ধপূর্ণ, আর পিতে যদি 6টা থাকে তাহলে এটা হবে কি, পরিপূর্ণ। তাহলে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটাল অধিক স্থায়িত্ব প্রদর্শন করবে। আর স্থায়িত্ব যত বেশি হবে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা তত বেশি কি হবে, কঠিন হবে। তাহলে ঠিক একইভাবে ডিতে যদি 5টা থাকে অথবা ডিতে যদি 10টা থাকে, এফে যদি 7টা থাকে অথবা এফে যদি 14টা থাকে, এসে যদি 1টা থাকে অথবা এসে যদি কয়টা থাকে, 2টা থাকে, তাহলেই কেবল আমাদের কি হবে, অরবিটালের স্টেবিলিটি তত বেশি হবে। আর অরবিটালের স্টেবিলিটি যত বেশি, আয়োনাইজেশন এনার্জি তত বেশি। বুঝতে পারছো ব্যাপারটা? আরও একটা ফ্যাক্টর আমরা লিখতে পারি। আরও একটা ফ্যাক্টর কি দেখো, 4 নম্বর ফ্যাক্টর হলো আচ্ছাদন প্রভাব। এই ব্যাপারটা একটু দেখো কিভাবে আলোচনা করি আমরা। এটা হলো কি, এটা একই অরবিটালের ক্ষেত্রে যখন একই শক্তি স্তরের ক্ষেত্রে যখন ইলেকট্রনগুলো অবস্থান করবে, তখন দেখো আমি যদি ব্যাপারটাকে এইভাবে বলি, ধরো 4র্থ শক্তি স্তর, ঠিক আছে, মানে 4 নম্বর কক্ষপথ, n = 4। তাহলে n = 4 হলে এই 4 নম্বর কক্ষপথে আমাদের অরবিটালগুলো কি আছে দেখো, 4s, 4p, 4d আর হলো কি 4f অরবিটাল। বুঝতে হবে ব্যাপারটা? 4 নম্বর কক্ষপথে আমাদের কয়টা অরবিটাল আছে? 4 নম্বর কক্ষপথে 4টা অরবিটাল আছে, 4s, 4p, 4d, 4f। এখন আমরা জানি কি, নিউক্লিয়াস থেকে সর্বনিকটে অবস্থান করে s অরবিটালগুলো, তারপরে অবস্থান করে p অরবিটালগুলো, তারপর d, তারপর কি f। তাহলে এই যে 4s অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকবে, এই 4s অরবিটালের ইলেকট্রনের আচ্ছাদন প্রভাব কি হবে বলো? বেশি হবে। তাহলে 4s থেকে ইলেকট্রন অপসারণ করা কি হবে, কঠিন হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? আবার দেখো 4p অরবিটাল এর ইলেকট্রনগুলোর আচ্ছাদনটা কিছুটা কম হবে, তাহলে এখান থেকে ইলেকট্রন অপসারণ করা আরো সহজ হবে। ঠিক একইভাবে 4d থেকে ইলেকট্রন অপসারণ করা আরো সহজ, এবং 4f থেকে ইলেকট্রন অপসারণ করা সব থেকে কি হবে, সহজ হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 4s, তারপর হবে 4p, 4d, দেন হবে যে কি আমাদের 4f। এটা যদি তুমি তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে আসো, 3 নম্বর কক্ষপথ থেকে যদি তুমি আসো, তাহলে কি হবে? 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো কি আছে, 3s, 3p, 3d। এখানে আমি আবার বলি, এটা কম্পেয়ার কিন্তু একই অরবিটালের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখন এখানে আচ্ছাদন প্রভাব বেশি কার, 3s এর, তারপর 3p, তারপর 3d। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আচ্ছাদন প্রভাব বেশি মানে নিউক্লিয়াস কর্তৃক ওই অরবিটালের ইলেকট্রনগুলো অনেক বেশি আচ্ছাদিত অবস্থায় আছে, বেশি আকর্ষিত অবস্থায় আছে। তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন। তাহলে 3s থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন,
3p থেকে ইলেকট্রন অপসারণ করা একটু সহজ, 3d থেকে ইলেকট্রন অপসারণ করা আরও সহজ। তো এটা সাধারণত এমসিকিউতে আসে অনেক সময়, কি ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমাদের 4 নম্বর প্রভাব, এটাকে বাদ দিয়ে আমরা মোটামুটি এই 3টা জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে ওকে, দেখো আমাদের দেখো আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি কি? দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হলো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে, এদের পারমাণবিক সংখ্যাগুলো আমরা একটু লিখে নিই। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এখন দেখো আমাদের কি হওয়ার কথা ছিল। দেখো এদের তো সকলেরই দ্বিতীয় কক্ষপথ, এদের সকলের শক্তি স্তর কিন্তু দুইটাই, মানে এদের সেম শক্তি স্তর। ঠিক আছে, আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখি তাহলে দেখতে পাবো কি, দেখো এটা হলো কি 1s2, সরি এটা হলো যে, হ্যাঁ ঠিক আছে 1s2 2s1, এটার ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2। বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5 এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। ওকে, তাহলে এখন এখানে দেখো আমাদের একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে দেখো এখানে কিন্তু সেম শক্তি স্তর কিন্তু দুইটা, এই হলো নিউক্লিয়াস, এই সকলের কিন্তু শক্তি স্তর কিন্তু দুইটাই। তাহলে কি হওয়ার কথা ছিল, এক্ষেত্রে কিন্তু সকলেরই জেড এর মান কিন্তু বাড়তেছে, বুঝো ব্যাপারটা, সকলেরই জেড এর মান বাড়তেছে। 3, 4, 5, 6, 7, 8, এটার 3টা প্রোটন, এখানে 4টা প্রোটন, এখানে 5টা প্রোটন, 6টা 7টা 8টা 9টা 10টা, সকলেরই কিন্তু জেড এর মান বাড়তেছে। আর জেড এর মান বাড়া মানে অ্যাটমিক রেডিয়াস কমে যাওয়া, বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, কমতেছে। তার মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আকার ছোট, তার থেকে বোরনের আকার ছোট, কার্বনের আকার আরো ছোট, নাইট্রোজেনের আকার আরো ছোট, সব থেকে ছোটকে নিয়ন। কি বুঝতে পারতেছো আশা করি? তাহলে সেই হিসেব মতে, তাহলে এই দুইটা হিসেব মতে আমাদের আয়োনাইজেশন এনার্জি এর মান ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার কথা। অর্থাৎ আমাদের এক্সপেকটেশনটা কি বলো? এখানে আমাদের লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মান বেশি, তার থেকে বোরনের বেশি হওয়ার কথা, তার থেকে কার্বনের বেশি হওয়ার কথা, তার থেকে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা, তার থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, ফ্লোরিনের বেশি হওয়ার কথা, তারপরে নিয়নের হওয়ার কথা। মানে সব থেকে কম হবে লিথিয়াম আর সব থেকে বেশি হবে নিয়ন। আমাদের দেখো এই যে প্রথম দুইটা সূত্র, এই যে পরমাণুর আকার আর নিউক্লিয়ার চার্জ, দেখো এখানে নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আয়োনাইজেশন এনার্জির মান তত বাড়বে। ঠিক আছে, আর অ্যাটমিক রেডিয়াস যত কমবে আয়োনাইজেশন এনার্জির মান তত বাড়বে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার কন্ডিশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মানগুলো সব এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হয় কি, কিন্তু প্রবলেম কি, দেখো প্রবলেম আছে আমাদের। প্রবলেমটা কোথায় দেখো, প্রবলেমটা হলো আমাদের 3 নাম্বার যে মানটা, 3 নাম্বার হলো যে কি, দেখো এই যে অরবিটালের স্থায়িত্বের কারণে আমাদের কিছুটা ব্যতিক্রম হয়ে যায়। অরবিটালের স্থায়িত্বের কারণে আমাদের কিছুটা কি হয়, ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা কিভাবে হয় দেখো, এখানে দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু স্থিতিশীল। ঠিক আছে, এই যেটা পূর্ণ স্থিতিশীল, এটা আমি লিখতে পারি পূর্ণ স্থিতিশীল। ওকে, এরপরে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা তুমি একটু দেখো, এটা কিন্তু অর্ধপূর্ণ।
অর্ধপূর্ণ স্থিতিশীল। ঠিক আছে, এটা হলো অর্ধপূর্ণ স্থিতিশীল। তারপরে আবার এটা দেখো, এই যে এটা দেখো, এটা কিন্তু আমাদের পূর্ণ স্থিতিশীল, পূর্ণ স্থিতিশীল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাইলাম, আমাদের বেরিলিয়াম আর বোরন এর মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখো, আমি এখানে কি বললাম যে স্থিতিশীল যদি হয়, স্থিতিশীল যত বেশি হবে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা তত বেশি কঠিন হবে। ঠিক আছে, তাহলে এই যে বেরিলিয়াম আর বোরন এর মধ্যে বেরিলিয়ামের মানটা বেশি হওয়ার কথা, কিন্তু মানটা এখন বেরিলিয়ামের বেশি হবে না। এখানে হয়ে যাবে কি, আগে হবে বোরন তারপরে হবে বেরিলিয়াম। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে আগে হবে বোরন তারপরে হবে কি, বেরিলিয়াম। মানে বোরন অপেক্ষা বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মানটা কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? এই যে পূর্ণ স্থিতিশীলতার কারণে, এই পূর্ণ স্থিতিশীলতার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করাটা কি হবে, কঠিন হবে। পক্ষান্তরে এখানে কিন্তু দুইটাই হলো এস অরবিটাল। এস অরবিটালগুলো নিউক্লিয়াসের অনেক নিকটে অবস্থান করে, তাহলে নিউক্লিয়াসের যত নিকটে অবস্থান করবে সেখানে আমাদের কি আকর্ষণটা তত কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? এই কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণটা কি হবে, কঠিন হবে। ওকে, আবার প্রবলেমটা আসছে কোথায়, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে। ঠিক আছে, নাইট্রোজেনেরটা কিন্তু কি আমাদের স্থিতিশীল অরবিটাল, কিন্তু অক্সিজেনের কিন্তু কি নয়, স্থিতিশীল অরবিটাল নয়। পি অরবিটালে 4টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় যদি আমরা হিসেব করি তখন কি হবে দেখো, এখানে এই যে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান কি হবে, বেশি হবে। এখন আমাদের সিরিয়ালটা কি হবে, লিথিয়াম গ্রেটার দেন বোরন, তার থেকে হবে বেরিলিয়াম, তারপর কার্বন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, ফ্লোরিন এবং হবে কি নিয়ন। এটা হবে না। কি বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক সেম ঘটনাটাই হবে আমাদের 3 নম্বর পর্যায়ের মৌলের ক্ষেত্রে। 3 নম্বর পর্যায়ের মৌলগুলো কি কি দেখো, 3 নম্বর পর্যায়ের মৌলগুলো কি কি? 3 নম্বর পর্যায়ে আছে কে কে বলো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখানেও তুমি যদি হিসাব করে দেখো, সোডিয়াম হলো কি আমাদের, আমি আগে ইলেকট্রন বিন্যাসটা লিখি, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে লিখি। ঠিক আছে, 3s1, ম্যাগনেসিয়াম, নিয়ন, 3s2, অ্যালুমিনিয়াম, নিয়ন, 3s2, 3p1, সিলিকন, 3s2, 3p2, ফসফরাস, 3s2, 3p3, সালফার, 3s2, 3p4। ঠিক আছে, ক্লোরিন, 3s2, 3p5, আর্গন, 3s2, 3p6। সকলের সাথে কিন্তু নিয়ন আছে, নিয়নটা আমি লিখে নেই, এটা তোমরা সাথে সাথে দিয়ে নেবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানেও কিন্তু সেম কেস। এখানেও দেখো এই যে ম্যাগনেসিয়াম। আচ্ছা আমি আগে আবার সেই প্রথম থেকে আরেকবার একটু বলে দিই, তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের জেড এর মানটা বাড়তেছে। একই কক্ষপথে আমাদের প্রোটন সংখ্যা বাড়তেছে, 1, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে আমাদের কি হচ্ছে, প্রোটন সংখ্যা বাড়তেছে, তার মানে কি জেড এর মান বাড়তেছে। ঠিক একইভাবে অ্যাটমিক রেডিয়াসের মানটা কি হচ্ছে, কমতেছে। তাহলে জেড এর মান বাড়তেছে, অ্যাটমিক রেডিয়াস কমতেছে, তার মানে আয়নাইজেশন যে এনার্জি, এই মানটা কি হওয়ার কথা, বাড়ার কথা। মানে সব থেকে কম আয়নাইজেশন এনার্জি সোডিয়ামের, আর সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি আর্গনের, এটা হওয়ার কথা। তাইলে আমাদের হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল এটা, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বেশি, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। কিন্তু আমাদের হয়ে যাবে কি বলো, কিন্তু আমাদের হবে কি, কিন্তু আমাদের কি হবে বলো, কিন্তু আমাদের হবে এই যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের এটা হলো যে কি আমাদের পূর্ণ স্থিতিশীল। ওকে, আবার এখানে দেখো ফসফরাসের ক্ষেত্রে এটা কিন্তু অর্ধপূর্ণ স্থিতিশীল। আবার এখানে আর্গনটা তো হলো যে আমাদের পূর্ণ স্থিতিশীল। ওকে, পূর্ণ স্থিতিশীল। তাহলে এখন এখানে কি হবে, আমাদের ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে।
তার মানে এখানে সোডিয়াম এর থেকে অ্যালুমিনিয়ামের বেশি হবে, অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবের মান বেশি হবে। তারপরে হবে কি আমাদের বলো, সিলিকন। তারপরে হবে আমাদের ফসফরাস আর সালফারের মধ্যে যে প্রবলেমটা হবে, সালফারটা আগে আসবে, তারপরে আসবে ফসফরাস, দেন ক্লোরিন, দেন হলো যে কি আমাদের আর্গন। কি ব্যাপারটা বুঝতে পারতেছো আশা করি, কি ঠিক আছে? তাহলে এটা গেল কি আমাদের আয়নীকরণ বিভবের পর্যায়ভিত্তিক ধর্ম, মানে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয় সেই হিসেবটা আমরা দেখাই দিলাম। এবার উপর থেকে নিচের দিকে নামি, ঠিক আছে? একটা গ্রুপ ওয়াইজ ধর্ম দেখি আমরা। তাহলে আমরা দেখি গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1 এর মৌলগুলোর নাম কি কি বলো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s1। লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম ইন্টু 2s1। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? নিয়ন 3s1। পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? আর্গন 4s1। রুবিডিয়ামের ক্ষেত্রে কি হবে? ক্রিপ্টন 5s1, ঠিক আছে? এখন তুমি একটু খেয়াল করে দেখো, লিথিয়ামের হলো যে নিউক্লিয়াস থেকে একটা কক্ষপথ, হাইড্রোজেনের একটা কক্ষপথ, লিথিয়ামের 2টা কক্ষপথ, তাই আকারটা একটু বড়। সোডিয়ামের 3টা কক্ষপথ, আকার আরও বড়। পটাশিয়ামের 4টা কক্ষপথ, এটার আকার আরও বড়। রুবিডিয়ামের 5টা কক্ষপথ, এটার আকার কি আরও বড়। তাহলে এই যে একটা ইলেকট্রন এখানে অবস্থান করতেছে কোথায় বলো? এই ইলেকট্রনটা, হাইড্রোজেনের ইলেকট্রনটা অবস্থান করতেছে এখানে, তাহলে এখানে আকর্ষণটা কি হবে? বেশি হবে। লিথিয়ামের এখানে অবস্থান করতেছে, আকর্ষণটা একটু কি হবে? কম হবে, কারণ কি দূরত্ব বেশি। এবার তুমি কুলম্বের সূত্রের সাথে মিলিয়ে নাও, আর এর মান যত বাড়বে আকর্ষণটা তত কমবে। এবার আসো সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথে আছে, এখানে আকর্ষণ আরও কম। পটাশিয়ামের ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথে আছে, আকর্ষণ আরও কম। রুবিডিয়ামের ইলেকট্রনটা 5 নম্বর কক্ষপথে আছে, আকর্ষণ সব থেকে কম। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি আমাদের অ্যাটমিক রেডিয়াস যত বাড়তেছে আয়োনাইজেশন এনার্জি তত কি হবে? কমবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে হাইড্রোজেন থেকে এখানে আমাদের ক্রমটা কি হবে? হাইড্রোজেনের সব থেকে বেশি হবে, তারপর হবে লিথিয়াম, তারপর হবে সোডিয়াম, তারপর হবে পটাশিয়াম, তারপর হবে কি আমাদের রুবিডিয়াম। কি ব্যাপারটা ক্লিয়ার? অসুবিধা আছে? ওকে, এটা গেল আমাদের কি 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে। 2 নম্বর গ্রুপের আলোচনা একেবারে সেই একই রকম। আমরা যদি এখানে ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম নিয়ে আসি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সেম হিসেব, শুধুমাত্র এদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, এই হলো যে চিন্তা। বাট আমাদের মেইন কাজ সেম, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামলে কি হবে? বেরিলিয়ামের সব থেকে বেশি হবে, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপর হবে কি বেরিয়াম, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এই গ্রুপ ভিত্তিক আবার কিন্তু একটু প্রবলেম আছে। গ্রুপ ভিত্তিক প্রবলেমটা হলো যে কোথায়? গ্রুপ নাম্বার 13 আর গ্রুপ নাম্বার 14। গ্রুপ নাম্বার 13 এবং 14তে উপর থেকে নিচের দিকে নামতে গেলে আয়নীকরণ বিভবের মানের একটা মানে পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ এরকম ধারাবাহিকভাবে কমে না, ঠিক আছে? যেমন আমাদের হলো কি, এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ঠিক আছে, আর হলো যে কি আমাদের থ্যালিয়াম। তো এখানে আমাদের হওয়ার কথা ছিল কি, বোরনের আয়নীকরণ বিভবের মান সব থেকে হলো যে কি বেশি হওয়ার কথা, তারপর অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম, ঠিক আছে? মানে এই সিরিয়াল অনুসারে তো এটা হওয়ার কথা গ্রুপ নাম্বার 13 এর ক্ষেত্রে, কিন্তু দেখা যাচ্ছে এটা এরকম হয় না, ঠিক আছে? এটা এরকম হয় না। এটা এরকম না হওয়ার অনেক কারণ আছে। সে কারণটা আসলে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু আমাদের এই গ্রুপ নাম্বার 13, গ্রুপ নাম্বার 14 এর এই কারণগুলো কিন্তু মানে বিস্তারিত আলোচনা করা নাই, তোমাদের সিলেবাসেই নাই, সিলেবাসের বহির্ভূত। তাই আমি জাস্ট সামান্য একটু আলোচনা করে দিয়ে যাই তোমাদের, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ক্রমটা কি হবে? এখানে দেখো ক্রমটা হয় এরকম, বোরনের পরে হয়ে যায় থ্যালিয়ামের, বোরনের পর হয় থ্যালিয়াম, ঠিক আছে? থ্যালিয়ামের পরে হয় গ্যালিয়াম, থ্যালিয়ামের পরে হয় গ্যালিয়াম, তারপর হয় অ্যালুমিনিয়াম, তারপরে হয় ইন্ডিয়াম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখছো ক্রমটা কতটা চেঞ্জ হয়ে গেছে। বোরনের পরে যেখানে অ্যালুমিনিয়ামের হওয়ার কথা ছিল, হ্যাঁ, মানে বোরনের পরে অ্যালুমিনিয়ামের মানটা, এখানে যে বোরনের পরে যে অ্যালুমিনিয়ামের হওয়ার কথা ছিল, আসলে বোরনের পরে অ্যালুমিনিয়াম না হয়ে হয় কার? বোরনের পরে থ্যালিয়াম। এর কারণ হলো এর মানে এটার কি বলে আচ্ছাদন প্রভাবটা এতটা কম,
এতটা কম এখানে আচ্ছাদন প্রভাবটা, এটা হলো যে এফ অরবিটাল এবং এফ অরবিটালের কারণে, এটা হলো যে মূলত এফ অরবিটালের কারণে আচ্ছাদন প্রভাবটা এতটাই কম যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক বেড়ে যায়, ফলে এর সাইজটা অনেক ছোট হয়ে যায়। তাহলে আকর্ষণ যত বাড়বে আমাদের আয়নীকরণ বিভবের মানটা তত কি হবে, বেশি হবে। তো এরকম বিভিন্ন জটিলতা আছে এফ অরবিটালের ক্ষেত্রে এবং ডি অরবিটালের ক্ষেত্রে। ওই জটিলতাগুলোর কারণে আমাদের এখানে আসলে এই প্রবলেমটা তৈরি হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক সেম ঘটনাটা ঘটে আমাদের গ্রুপ 14 নম্বরের ক্ষেত্রে। গ্রুপ 14 কে আছে মূলগুলো দেখো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ঠিক আছে, টিন আর হলো কি লেড। এখানে আমাদের প্রবলেমটা খুব তেমন একটা নাই। এখানে এই যে লেডের মানটা কিন্তু আসলে টিনের থেকে একটু বেশি। মানে ব্যাপারটা হওয়ার কথা ছিল এরকম, কার্বনের বেশি, তারপর হলো সিলিকন, তারপর হলো জার্মেনিয়াম, তারপর হলো যে টিন, তারপর হলো যে কি লেড। সিরিয়ালটা এটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায় কি কার্বনের সব থেকে বেশি, তারপরে ধীরে ধীরে কমে যাইয়া কিন্তু টিন আর লেডের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। ঠিক আছে, টিন আর লেডের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। এই প্রবলেমটা কি, ওই প্রবলেমটা ওই এক জায়গাতেই আমাদের এই যে লেডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যে এফ অরবিটালে প্রবেশ করে, ওই এফ অরবিটালের আবরণী প্রভাব খুবই কম। এফ অরবিটালে ইলেকট্রন অনেক যায়। ঠিক আছে, আমাদের আবরণী প্রভাবের ক্রমটা কি আমি সে আবারও বলি, এস অরবিটালের আবরণী প্রভাব সব থেকে বেশি, তারপর পি অরবিটাল, তারপরে ডি অরবিটাল, তারপর কি এফ অরবিটাল। তাহলে এফ অরবিটাল নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করে। তাই এই যে লেডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো ম্যাক্সিমামই কোথায় প্রবেশ করে, এফ অরবিটালে প্রবেশ করে। এই কারণে এখানে ইলেকট্রন যতই প্রবেশ করুক না কেন আবরণী প্রভাবটা খুবই কম। তাহলে আবরণী প্রভাব যদি কম হয় তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বৃদ্ধি পেয়ে যায়, আর আকর্ষণ বাড়লে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই টপিকটা তোমাদের নাই, তোমরা জাস্ট একটু ক্রমটা জেনে নিও, সিরিয়ালটা একটু জেনে নিও যে এখানে ব্যতিক্রম জায়গাটা কোন জায়গাতে। তাহলে গ্রুপ নাম্বার 13 আর গ্রুপ নাম্বার 14-তে এই প্রবলেমটা আছে। এটা যদি কখনো এমসিকিউতে আসে যে কোনটি সঠিক, গ্রুপ 13 এর ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই দিল যে কোনটি সঠিক ক্রম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে, তখন তোমরা খুব সহজেই উত্তরটা করতে পারবা, জাস্ট জানার জন্য। বুঝতে পারছো? ওকে, তাইলে আমরা গ্রুপ ভিত্তিক ব্যাপারটা দেখলাম। এবার আমরা দেখো আয়নীকরণ বিভবের আরো কিছু এক্সেপশনাল কেস নিয়ে আমি একটু এখন আলোচনা করব। দেখো আমরা প্রথমে আলোচনা করি নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে। দেখো নাইট্রোজেন আর হলো অক্সিজেন। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি, 1s2 2s2 2p3। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আলোচনা করার আগে আমরা আরেকটু আলোচনা করে আসি প্রথম আয়নীকরণ বিভব, দ্বিতীয় আয়নীকরণ বিভব, তৃতীয় আয়নীকরণ বিভব। এই ব্যাপারটা নিয়ে একটু আমি আলোচনা করি, তারপরে আমরা এই ব্যাপারটাতে আসব। ঠিক আছে, ধরো কোনো একটা পরমাণু থেকে, পরমাণুটাকে আমি এম চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, পরমাণু থেকে যখন আমি একবার ইলেকট্রন নেব তখন সেটা কিসে রূপান্তরিত হবে বলো? এটা ক্যাটায়নে পরিণত হয়ে যাবে, একক ধনাত্মক চার্জে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই অবস্থায় তার যে আমরা আয়নীকরণ বিভবটা গণনা করব, এটা হবে আয়নীকরণ বিভব নাম্বার 1, মানে প্রথম আয়নীকরণ বিভব। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হলো প্রথম আয়নীকরণ বিভব। আমি যদি এম প্লাস থেকে যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ করি তাহলে এটা কিসে রূপান্তরিত হবে বলো? M2 প্লাসে পরিণত হবে। তাহলে M2 প্লাসে পরিণত হবে, এখানে যে আমি বিভবটা পাবো এটা হলো যে কি আয়নীকরণ বিভব নাম্বার 2, মানে দ্বিতীয় আয়নীকরণ বিভব। ঠিক একইভাবে M2 প্লাস থেকে আমি আবার ইলেকট্রন ত্যাগ করব, তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে? M3 প্লাসে রূপান্তরিত হবে। এটার নাম হলো যে কি আয়নীকরণ বিভব নাম্বার 3। এখন দেখো প্রতি অবস্থাতেই কিন্তু আমি একটা একটা করে ইলেকট্রনই ত্যাগ করছি, কিন্তু একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করলেও এখানে আয়নীকরণ বিভবের মান কি সমান হবে নাকি কম বেশি হবে? এটা আমরা কিভাবে নির্ধারণ করি? দেখো আমরা প্রথমে ধরে নেই এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা, যেহেতু এটা একটা পরমাণু আদানবিহীন, এখানে তো ইলেকট্রন সংখ্যার প্রোটন সংখ্যা তো সমান, কি তাই না? তাহলে ইলেকট্রন সংখ্যার প্রোটন সংখ্যা যদি এখানে সমান হয়ে থাকে, M প্লাস মানে কি? M প্লাস মানে এখানে প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা কম, প্লাস মানে ইলেকট্রন সংখ্যা কম। তার মানে যখন পরমাণুটা ধনাত্মক আধানগ্রস্ত অবস্থায় থাকবে তখন এখানে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা কি থাকবে? বেশি থাকবে। ইলেকট্রন ইজ গ্রেটার দেন সংখ্যাগত দিক থেকে প্রোটন। তাহলে প্রোটন যদি বেশি থাকে, প্রোটনগুলো ইলেকট্রনকে অনেক বেশি শক্তি দ্বারা অ্যাট্রাকশন করবে। বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে এখানে
প্রোটন ইলেকট্রনগুলোকে বেশি শক্তি দ্বারা অ্যাট্রাকশন করবে, তাই এখান থেকে ইলেকট্রন অপসারণ করা কি হবে, মানে কঠিন হবে বা শক্তি আরো আমার বেশি প্রয়োগ করতে হবে। তার মানে এম থেকে আমি একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তিটা দেব, যা বা যে শক্তিটা আমার দরকার, এম প্লাস থেকে ইলেকট্রন অপসারণ করতে আমার আরো বেশি শক্তি দরকার। এম টু প্লাসের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দুইটা ধনাত্মক, তার মানে কি এখানে কিন্তু ইলেকট্রনের সংখ্যার তুলনায় প্রোটনের সংখ্যা আরো বেশি, মানে ইলেকট্রন সংখ্যা কিন্তু আরো কমে যাচ্ছে। কিন্তু ধনাত্মক চার্জ যত বাড়বে ইলেকট্রন সংখ্যা তত কমবে, আর ইলেকট্রন সংখ্যা যত কমতে থাকবে প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণটা তত বাড়তে থাকবে, ফলে ইলেকট্রন অপসারণ করা আরো কি হবে, কঠিন হবে। তাহলে আমরা এখানে বলতে পারি প্রথম আয়নীকরণ বিভবের থেকে দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি হবে, দ্বিতীয় আয়নীকরণ বিভবের ক্ষেত্রে থেকে তৃতীয় আয়নীকরণ বিভবের মান কি হবে, আরো বেশি হবে। এটা যদি আমরা একটা উদাহরণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো আমি যদি প্রথমে চিন্তা করি অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম থেকে আমি প্রথমে একবার ইলেকট্রন নেব, তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে, অ্যালুমিনিয়াম প্লাসে রূপান্তরিত হবে। দেখো অ্যালুমিনিয়ামে কিন্তু আমাদের 13টা আছে প্রোটন, 13টা আছে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কিন্তু কি আছে, সমান আছে। এই অবস্থা থেকে আমি এখানে যে আমাদের ইলেকট্রনটা যে অ্যাট্রাকশন ফোর্স ফিল করতেছে, সেখান থেকে আমি ইলেকট্রনটা অপসারণ করতেছি সেকেন্ড টাইম। এটা হলো আইপি, মানে আয়োনাইজেশন এনার্জি নাম্বার 1। সেকেন্ড টাইম যদি আমি চিন্তা করি, অ্যালুমিনিয়াম প্লাস থেকে আমার আরেকটা ইলেকট্রন যদি আমি অপসারণ করাই, তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে বলো, অ্যালুমিনিয়াম 2 প্লাস। এই অবস্থায় আমাদের এটা হবে আয়োনাইজেশন এনার্জি নাম্বার 2। কিন্তু দেখো এখানে আমার যখন একটা ইলেকট্রন সরে গেছে, এখানে কিন্তু আমার প্রোটন সংখ্যা 13টাই আছে, কিন্তু ইলেকট্রন আছে আমার কয়টা, 12টা। তাইলে এখন 12টা ইলেকট্রন 13টা প্রোটন দ্বারা আরো অনেক শক্তিতে অ্যাট্রাকশন অবস্থায় থাকবে, আকর্ষিত অবস্থায় থাকবে, আরো অনেক বেশি আকর্ষিত থাকবে। তাই এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে আমার শক্তিটা আরো বেশি লাগবে, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম 2 প্লাস থেকে যদি আমি আরো একটা ইলেকট্রন ত্যাগ করি, তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাসে রূপান্তরিত হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাসের ক্ষেত্রে কি হবে, আয়োনাইজেশন এনার্জি নাম্বার 3। তাহলে এখন এখানে কিন্তু আমার প্রোটন সংখ্যা কিন্তু ঠিকই 13টাই আছে, কিন্তু আমার এখানে ইলেকট্রন সংখ্যা হলো কয়টা, 11টা। বুঝতে পারতেছো ব্যাপারটা? তাহলে এখানে 11টা ইলেকট্রন 13টা প্রোটন দ্বারা আরো অনেক বেশি শক্তি দ্বারা আকর্ষিত অবস্থায় থাকবে। সেই অবস্থা থেকে ইলেকট্রন যদি আমি ত্যাগ করাই, তাহলে আমার আরো বেশি শক্তি লাগবে। তাহলে এখন এখানে কি দাঁড়ালো সিরিয়ালটা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি নাম্বার 1 এর থেকে আয়োনাইজেশন এনার্জি নাম্বার 2 এই মানটা বেশি হবে, আয়োনাইজেশন এনার্জি নাম্বার 3 এই মানটা কি হবে, আরও বেশি হবে। এই ব্যাপারটুকু আমাদের জানাটা খুবই জরুরি। একটা হলো তোমাদের বইতে লেখা আছে প্রথম আয়নীকরণ বিভব, তারপরে লেখা আছে দ্বিতীয় আয়নীকরণ বিভব, তারপরে লেখা আছে তৃতীয় আয়নীকরণ বিভব, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন হয় প্রথম আয়নীকরণ বিভবের থেকে দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি কেন, প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার এস ব্লক মৌলের যে আমি যে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আলোচনা করছি, সেখানে এই ডিটেলস লেখা আছে। বুঝতে পারছো? তাহলে প্রথম আয়নীকরণ বিভবের থেকে দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি কেন, আবার দ্বিতীয় আয়নীকরণ বিভবের থেকে তৃতীয় আয়নীকরণ বিভবের মান বেশি কেন, অবশ্যই এখন পারবা, না পারার কোনো কারণ নেই, ঠিক আছে। ওকে, এবার আমরা যে আলোচনাটা করতে চেয়েছিলাম আমি সেই আলোচনাটা একটু করি। দেখো আমরা নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আসি। দেখো নাইট্রোজেন কত, 7 মানে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 1s2 2s2 2p3। অক্সিজেন মানে 8, এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 1s2 2s2 2p4। ওকে ওকে, তাইলে এখন যেহেতু এখান থেকেও আমি ইলেকট্রন ত্যাগ করাবো, ত্যাগ করে n প্লাসে পরিণত করব, এখান থেকেও আমি ইলেকট্রন ত্যাগ করাবো, এটাকে রূপান্তর করব কি আমি O প্লাসে। এখন দেখো যেহেতু আমাদের নাইট্রোজেনের অরবিটালটা কি স্থিতিশীল, দেখো নাইট্রোজেনের অরবিটালটা কি স্থিতিশীল, কিন্তু অক্সিজেনের অরবিটালটা কি অস্থিতিশীল, অক্সিজেনটা কি অস্থিতিশীল। তাহলে এখন তুমি হিসেব করো তো, নাইট্রোজেন থেকে এই ইলেকট্রনটা অপসারণ করতে কি লাগবে, আমার বেশি শক্তি লাগবে কার তুলনায়, অক্সিজেনের তুলনায়। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? এটা হলো 7, এটা হলো 8, কারণ এখানে আমাদের অস্থিতিশীল অবস্থায় আমরা ইলেকট্রনটা ত্যাগ করতেছি, আর এখানে স্থিতিশীল অবস্থায় ইলেকট্রন ত্যাগ করতেছি। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে যদি আমি বলি আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন, এটা হলো প্রথম আয়োনাইজেশন এনার্জি। তাহলে এই প্রথম আয়োনাইজেশন এনার্জি নাইট্রোজেনের
মোস্টলি বেশি হবে কার থেকে, অক্সিজেনের থেকে, অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভবের থেকে। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু দেখো মজার ব্যাপারটা কি, মজার ব্যাপারটা এখন এখানেই হবে। সেটা হলো কি, দেখো যখন আমাদের এই যে একটা ইলেকট্রন চলে যায়, তাহলে n প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কি হয় দেখো তো। n প্লাস ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p2 হয়। দেখো এই যে এখানে 2p3 থেকে একটা ইলেকট্রন সরে গেছে, তাহলে এখন p অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। আর দেখো এই যে অক্সিজেন প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে ঘটনা, অক্সিজেন প্লাস ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে, এখানে 2p4 ছিল, 2p4 থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে থাকে কি আমাদের 1s2 2s2 2p3। এখন মজার ব্যাপারটা কি দেখছো, এখানে ছিল আমাদের এটা অস্থিতিশীল অরবিটাল, এটা এখন এখানে এসে হয়ে গেল কিন্তু স্থিতিশীল অরবিটাল। কি হয়ে গেল? স্থিতিশীল। আর এটা আগে যেটা স্থিতিশীল ছিল, এটা এখন ইলেকট্রন সরে যাওয়ার পরে কি হয়ে গেল, এটা এখন হয়ে গেল অস্থিতিশীল অরবিটাল। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন আমরা যদি এখান থেকে ইলেকট্রন অপসারণ করি, তার মানে n প্লাসকে যদি আমি m2 n2 প্লাসে রূপান্তর করি, আর এখান থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন অপসারণ করাইয়া o প্লাসটাকে o2 প্লাসে রূপান্তর করি, তার মানে কি এটা অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভব, এটা নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভব। এবার কিন্তু এই যে আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের ক্ষেত্রে 2 দ্বিতীয় আয়নীকরণ বিভব, এই মানটা কিন্তু বেশি হবে। অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি অফ 2 দ্বিতীয় আয়নীকরণ এনার্জি অক্সিজেনের বেশি হবে কার তুলনায়? নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের তুলনায়। আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন দ্বিতীয়। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভবের মান অক্সিজেনের তুলনায় বেশি, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান অক্সিজেনের তুলনায় কম। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? তোমরা যদি কোনো প্রবলেম পাও বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা, ঠিক আছে? আমি সাথে সাথে রিপ্লাই দেবো। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা। দেখো সেম ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারি কার ক্ষেত্রে? ধরো আয়রন, ম্যাঙ্গানিজ। আচ্ছা, এটা সেম ঘটনা বলা যাবে না, সেম ঘটনা বললে ভুল হয়ে যাবে। আচ্ছা, সেম ঘটনার কথা যদি বলি তাহলে সেটা আমরা বলতে পারি, ধরো বেরিলিয়ামের ক্ষেত্রে আর বোরনের ক্ষেত্রে, এটা সেম ঘটনা বলা যায় বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 হবে 2s2 হবে। ওকে, তাইলে এটা স্থিতিশীল কাঠামো। আর বোরনের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p1। এটা হলো অস্থিতিশীল, এটা হলো কিন্তু অস্থিতিশীল, আর এটা কিন্তু আমাদের কি স্থিতিশীল। ওকে, তাহলে এখন আমরা কি জানি বলো? এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি, তাহলে এটা কিসে রূপান্তরিত হবে? বেরিলিয়াম প্লাসে রূপান্তরিত হবে। আর এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি, তাহলে এটা কিসে রূপান্তরিত হবে? বোরন প্লাসে রূপান্তরিত হবে। তাহলে এখন দেখো স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন, তাহলে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি, প্রথম আয়নাইজেশন এনার্জি ইজ হাই কার তুলনায়? বোরনের আয়নাইজেশন এনার্জি এর তুলনায়। কি প্রথম আয়নাইজেশন এনার্জি কিন্তু কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়ে যাচ্ছে? একটা ইলেকট্রন ত্যাগ করার পরে বি প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যাচ্ছে বলো তো? 1s2 2s2 হয়ে যাচ্ছে। এই যে এখানে পি অরবিটালে কিন্তু আর ইলেকট্রনটা নেই, ওটা কিন্তু চলে গেছে। তাইলে এখন বি প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে গেল? স্থিতিশীল হয়ে গেল, এটা এখন স্থিতিশীল। আর বেরিলিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? দেখো 2s থেকে তো ইলেকট্রন আমি সরাই ফেলাইছি, তাহলে এখন এখানে ইলেকট্রনটা আছে কি বলো? 1s2 2s1। এটা কিন্তু কিছুটা অস্থিতিশীল, যদিও এটা অর্ধপূর্ণ স্থিতিশীল, বাট পূর্ণ স্থিতিশীলতার তুলনায় অর্ধপূর্ণ স্থিতিশীলতার স্থায়িত্ব কম। তার মানে আমরা এখানে বলতে পারি ক্রমটা কি হবে? পূর্ণ স্থিতিশীলের স্টেবিলিটি বেশি, তারপর হলো অর্ধপূর্ণ স্থিতিশীলের স্টেবিলিটি তার থেকে একটু কম, আর হলো যে কি আমাদের অপূর্ণ অবস্থায় থাকলে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে পূর্ণ স্থিতিশীল আর অর্ধপূর্ণ স্থিতিশীলতার মধ্যে যেটা পূর্ণ স্থিতিশীল হবে তার শক্তি অনেক বেশি হবে, তাহলে এই স্থিতিশীলটা পূর্ণ স্থিতিশীল। আর এটা হলো যে কি আমাদের অর্ধপূর্ণ স্থিতিশীল। অস্থিতিশীল না বলে আমরা বলতে পারি অর্ধপূর্ণ স্থিতিশীল।
তাহলে দুইটাই স্থিতিশীল, কিন্তু একটা পূর্ণ স্থিতিশীল আর একটা কি অর্ধপূর্ণ স্থিতিশীল। তাহলে আমি এখন কি বললাম, পূর্ণ স্থিতিশীল থেকে ইলেকট্রন অপসারণ করা কি হবে, কঠিন হবে, কারণ এটার স্থায়িত্ব বেশি। তাইলে এখন এখান থেকে যদি আমি ইলেকট্রন ত্যাগ করি, তাহলে এটা কিসে রূপান্তরিত হবে, বোরন 2+ হবে। তাইলে এখান থেকে যদি আমি ইলেকট্রন ত্যাগ করি, তাহলে এটা কি হবে, বেরিলিয়াম 2+ হবে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে আয়নাইজেশন নাম্বার বোরনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানটা বেশি হবে বেরিলিয়ামের দ্বিতীয় আয়নীকরণ বিভবের তুলনায়। কি বুঝতে পারছো ব্যাপারটা? না বোঝার তো কোনো কারণ আমি দেখছি না। ওকে, পূর্ণ স্থিতিশীল, অর্ধপূর্ণ স্থিতিশীল, আর হলো যে কি আমাদের অপূর্ণ। ওকে, আর কি আছে, আর কিছু আছে? ওকে, আচ্ছা, এবার আমরা আসি আয়রন আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আসি। আয়রন আর ম্যাঙ্গানিজ, দেখো আয়রন হয়েছে কত, 26। আচ্ছা, ম্যাঙ্গানিজ আগে লিখি, ম্যাঙ্গানিজ 25। ম্যাঙ্গানিজ 25 মানে কি, আর্গন ডিতে আছে 5টা ইলেকট্রন, এসে আছে কয়টা, 2টা। আবার আয়রন হলো কত, 26, আর্গন ডিতে আছে 6টা, এসে আছে কয়টা, 2টা। তাহলে শেষ ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করে, শেষ ইলেকট্রনগুলো প্রবেশ করে আমাদের ডিতে, শেষ ইলেকট্রনগুলো ডিতে প্রবেশ করে। ওকে, তাহলে এখন দেখো ব্যাপারটা, শেষ ইলেকট্রনগুলো কিন্তু ডিতে প্রবেশ করে, কিন্তু তুমি যখন আয়ন বানাবা তখন কি ডি থেকে ইলেকট্রন নেবা নাকি 4s থেকে ইলেকট্রন নেবা? ইলেকট্রন তো আলটিমেটলি 4s থেকেই নিতে হবে, তাই না? দেখো একটু চিন্তা করো, এখানে ম্যাঙ্গানিজ আর আয়রনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় প্রবেশ করে ডিতে, কিন্তু যখন তুমি আয়ন বানাবা, মানে ধনাত্মক আয়ন বানাবা, যখন তুমি ইলেকট্রন অপসারণ করাবা, তখন তুমি ইলেকট্রন কিন্তু চতুর্থ কক্ষপথ থেকে অপসারণ করাবা। বুঝতে পারছো প্রবলেমটা কোন জায়গাতে? তাহলে এখানে কিন্তু তুমি ওই যে স্থিতিশীল অরবিটাল আর অস্থিতিশীল অরবিটাল নিয়ে তুমি চিন্তা করলে কিন্তু কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ তুমি চিন্তা করতে পারো ডিতে 5টা ইলেকট্রন আছে, সুতরাং এটা স্থিতিশীল। ডিতে এখানে 6টা ইলেকট্রন আছে, সুতরাং এটা অস্থিতিশীল। সুতরাং এখান থেকে ইলেকট্রন সহজে অপসারণ করা হবে। হ্যাঁ, তাহলে সেই হিসেব করলে তো আয়রনের মানটা কম হবে, ম্যাঙ্গানিজের মানটা বেশি হবে, আয়নাইজেশন মানটা বেশি হবে। কিন্তু না, এখানে এই হিসাব চলতো না। এখানে এই হিসাব চলবে না। এখানে আমাদের হিসেবটা হবে কি, ইলেকট্রন তুমি যখন আয়ন বানাবা, ইলেকট্রনটাকে অপসারণ করতে হবে লাস্ট কক্ষপথ থেকে, সর্বশেষ কক্ষপথ থেকে। সুতরাং এখানে আমাদের কিন্তু কোনটা কার্যকরী, জেড এর মান। জেড যত বেশি, অ্যাটমিক রেডিয়াস তত কম, আয়োনাইজেশন এনার্জি তত হাই। বুঝতে পারছো এখন ব্যাপারটা? তাহলে এখন এখানে কি দাঁড়াবে, ম্যাঙ্গানিজের জেড এর মান, মানে নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা, 25টা, আয়রনে প্রোটন আছে কয়টা, 26টা। তাহলে আয়রনের মানে ম্যাঙ্গানিজ অপেক্ষা আয়রনের নিউক্লিয়াসে চার্জের সংখ্যাটা কিন্তু বেশি, কিন্তু উভয়ের ইলেকট্রনীয় কনফিগারেশন সেম। এটারও 4s2, এটাও 4s2, মানে সর্বশেষ কক্ষপথ যেখান থেকে ইলেকট্রনটা যাবে সেই ইলেকট্রনীয় কনফিগারেশনটা সেম। এটাও 4s2, এটাও 4s2। তাই এখানে কি হবে, এই 4s2 মানে আয়রনের 4 নম্বর কক্ষপথের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক বেশি আকর্ষিত অবস্থায় থাকবে। এই কারণে আয়রন এর Fe এর আয়নীকরণ বিভব এর মান ম্যাঙ্গানিজ অপেক্ষা কি হবে, বেশি হবে। কি ব্যাপারটা বুঝতে পারছো? এরকম যদি আমি কোশ্চেন করি তাহলে উত্তর করতে পারবা না? Fe এর আয়নীকরণ বিভবের মান ম্যাঙ্গানিজ অপেক্ষা কি হবে, বেশি হবে। তাহলে কারণটা কি বলো? কারণটা ওই একটাই, এখানে আমাদের অর্ধপূর্ণ আর পরিপূর্ণ এই হিসেব কিন্তু আমাদের চলবে না। আমি আবার বলি, কারণ আমাদের ইলেকট্রন প্রবেশ করছে কিন্তু আমাদের ঠিকই ডিতে, সর্বশেষ ইলেকট্রনটা ডিতে গেছে, কিন্তু আমরা ইলেকট্রন অপসারণ করতেছি কোনটা থেকে, 4s থেকে। ঠিক সেম ঘটনা কিন্তু আরেক জায়গায় ঘটবে, কপার। আচ্ছা, সেটা হবে কার ক্ষেত্রে? এটা হলো যে তোমার ধরো না সরি টু সে, এখানেই আমাদের এই প্রবলেমটা এই জায়গাতেই, ঠিক আছে, অন্য জায়গায়। আচ্ছা, এখন দেখো আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা পর্যায় সারণীর ধাতু আর অধাতু কিন্তু আমরা এই আয়নীকরণ বিভবের মাধ্যমে চিনতে পারি। কিভাবে চিনতে পারি দেখো,
ধাতু কারা? যারা সহজে ইলেকট্রন ত্যাগ করে, সহজে ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে। আর অধাতু কারা? অধাতু কারা? সহজে ইলেকট্রন ত্যাগ করে না। বুঝতে পারছো ব্যাপারটা? ধাতু কারা? যারা সহজে ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু কারা? যারা সহজে ইলেকট্রন কি ত্যাগ করে না। তাহলে এখন তুমি হিসাব করে দেখো, সহজে ইলেকট্রন ত্যাগ করা মানে কি? আয়নাইজেশন এনার্জি এই মানটা কম, মানে ধাতুর আয়নাইজেশন এনার্জির মানটা কম হবে। আর অধাতুর ক্ষেত্রে কি হবে? আয়নাইজেশন এনার্জির মানটা কি হবে? বেশি হবে। এখন একটা পর্যায় সারণীর তুমি বাম থেকে ডান দিকে যাও আর উপর থেকে নিচের দিকে নামো, তখন কোন ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে এভাবে যে বাম থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জির মানটা বাড়ে। বুঝতে পারছো ব্যাপারটা? আয়নাইজেশন এনার্জির মানটা কি হচ্ছে? বাড়তেছে। একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যত যাবা আয়নাইজেশন এনার্জির মানটা তত বাড়তেছে। আর উপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন এনার্জির মানটা তত কি হচ্ছে? কমতেছে। আচ্ছা, তাহলে তুমি এখন বলতে পারো যে একটা পর্যায় সারণীর প্রথম দিকে কারা অবস্থান করতেছে? ধাতু। আর মানে শেষের দিকে অবস্থান করতেছে কারা? অধাতুরা। কি ব্যাপারটা ক্লিয়ার? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, পর্যায় সারণীর সিরিয়ালটা কি জানো? পর্যায় সারণীর সিরিয়ালটা হলো, পর্যায় সারণীতে প্রথমে থাকে কারা? এস ব্লক। এরপরে আছে কোনটা জানো? এফ ব্লক। এফ এর পরে আছে ডি ব্লক, তারপরে আছে পি ব্লক। পর্যায় সারণীর ক্রমটা হলো কি এসপিডিএফ না, কিন্তু তাহলে কিন্তু ভুল বুঝবা। প্রথমে হলো এস, তারপর হলো এফ, তারপর হলো ডি, তারপর হলো পি। তোমরা এই ক্রমটা পাবা পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে আর সপ্তম পর্যায়ে। যদি তোমরা একটু চেক করো তাহলে তোমরা মিলিয়ে নিতে পারবা, তখন তোমরা ক্রমটা দেখতে পারবা পর্যায় সারণীতে। প্রথমে আছে এস ব্লক, তারপর হলো এফ ব্লক, ডি আর হলো পি। এই কারণে তুমি খেয়াল করে দেখবা এস, এফ, ডি এরা সবাই হলো ধাতু। এদের সবাই ধাতু হাইড্রোজেন বাদে। এস ব্লকে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন বাদ দিলে এস, এফ, ডি ব্লকের সবাই ধাতু। পি ব্লকে সব অধাতুগুলো আছে, বাট এখানে ধাতু আছে কিছু, অর্ধ ধাতু আছে কিছু, ঠিক আছে। তারপরে হলো যে কি অধাতু আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে সকল অধাতুগুলা পর্যায় সারণীর কোন ব্লকে অবস্থান করতেছে? পি ব্লকে অবস্থান করতেছে। এবং পি ব্লকটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে? সর্ব ডানে অবস্থান করতেছে। তাহলে সর্ব বামে হলো এস ব্লক আর সর্ব ডানে হলো যে কি পি ব্লক। তাহলে এর কারণটা কিন্তু এই আমরা আয়নীকরণ বিভবের মাধ্যমেও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। এবং এ কারণেই তুমি দেখবা এই যে ধাতুর অক্সাইড, মানে ধাতুর যে অক্সাইড আছে, ধাতুর অক্সাইড কিন্তু ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। আর এখানে যে অধাতুরা থাকবে, অধাতুর যে অক্সাইড, অধাতুর অক্সাইডরা হবে কি ধর্মী? অম্লধর্মী। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে ধাতুর অক্সাইড হলো ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড হলো যে কি ধর্মী? অম্লধর্মী। এই কারণে তুমি দেখতে পাবা একটা পর্যায় সারণী তুমি যত বাম থেকে ডান দিকে যাবা দেখবা ক্ষারধর্মিতা ধীরে ধীরে কমতেছে, অম্লধর্মিতা ধীরে ধীরে বাড়তেছে। অক্সাইডগুলোর মানে মৌলগুলোর অক্সাইড নিয়ে যখন তুমি কাজ করবা, এটা নিয়ে পরবর্তীতে আরো আলোচনা হবে অক্সাইডের প্রকৃতি নিয়ে, তখন সেখানে তুমি দেখবা প্রথম দিকের যে অক্সাইডগুলো থাকে তারা ক্ষারধর্মী হয়, আর শেষের দিকের যে অক্সাইডগুলো থাকে তারা কি ধর্মী হয়? অম্লধর্মী হয়। যেমন ধরো আমাদের সালফার ট্রাই অক্সাইড, এটা অম্লধর্মী অক্সাইড। তারপর হলো যে কি ক্লোরিক অক্সাইড, এটা হলো কি অক্সাইড? অম্লধর্মী অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, এটা কি ধর্মী অক্সাইড? অম্লধর্মী অক্সাইড। পক্ষান্তরে যদি আমরা ধাতুর কথা বলি, সোডিয়াম অক্সাইড ক্ষারধর্মী, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারধর্মী। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে প্রথম দিকের অক্সাইডগুলো হয় ক্ষারধর্মী আর শেষের দিকের অক্সাইডগুলো হয় কি অম্লধর্মী। তাহলে এর কারণটা আমরা মূলত কি দিয়ে ব্যাখ্যা করতে পারি? এই আয়নীকরণ বিভব দিয়েও ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? তাইলে একটা পর্যায় সারণীতে এই যে ব্লকের অবস্থানগুলা ঠিকঠাক অবস্থানে আছে কিনা, এবং ধাতব ধর্ম একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম ধীরে ধীরে কমে আর অধাতব ধর্ম ধীরে ধীরে বাড়ে। কারণ এই একটাই, ধাতু ইলেকট্রন সহজে ত্যাগ করে, ইলেকট্রন সহজে ত্যাগ করে না অধাতুরা। ঠিক আছে? তো আশা করি আয়নীকরণ বিভব সংক্রান্ত আলোচনাটা তোমরা মোটামুটি এনজয় করতে পারতেছো এবং তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।